হ্যাঁ, ডক্টর চক্রবর্তী, প্রথমে তো অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস এটা স্পেকটাকুলার উইনের জন্যে আপনার এবং আপনার দলের। তো এই আমরা যে নামগুলো আপাতত দেখতে পাচ্ছি তার মধ্যে নিশ্চয়ই ভাবে বলতে গেলে সম্ভাব্য মন্ত্রী তালিকায় যে নামগুলো উঠে আসতে পারে, অন্তত গুণের দিক থেকে, কোয়ালিফিকেশনের দিক থেকে, অনেকেই যেন আমরা খুঁজে দেখছি নামগুলোর মধ্যে আপনার নামটা প্রথম দিকেই আসছে। তো এই জয়ের পর যদি একটা মন্ত্রিসভাতেও কোনো গুরু দায়িত্ব নিতে হয়, আপনি ওটাকে সে কিভাবে দেখবেন? দেখুন, আমি দলের একজন বিশ্বস্ত সৈনিক, দীর্ঘদিন ধরে এই দলটিকে আমি ভালোবাসি। তো এরকম দলের আমি প্রার্থী হতে পেরেছি খর্দার মতো একটি বিশেষ কেন্দ্রে। এখানে অতীতে বহু মন্ত্রী আমাদের এই মানে রাজ্যে পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে, এই জন্য দলের কাছে ঋণী এবং এই সুযোগ করে দিয়েছেন, সেই চ্যালেঞ্জটা নিয়েছি। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের, এটা খুব বড় পাওনা। দল যে দায়িত্ব যখন দেবে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, এটাই হচ্ছে আমার মানে করণীয়। তো এখন হলো সে মন্ত্রিসভায় তারা আমাকে রাখবেন কি রাখবেন না, বা আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে কিনা, সেটা দলের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তই তারা নেবেন। আমার মনে হয় সেই তা সুষ্ঠুভাবে পালন করা একজন দলীয় সৈনিকের জন্য আদর্শ বিষয়। হ্যাঁ, আমি দলীয় অনুশাসন মেনেই আমি বলছি, যদি ধরুন আপনি বিধায়ক হলেন, বা বিধায়ক হিসেবেও দেখতে গেলে এই মুহূর্তে আপনার প্রায়োরিটি বা অগ্রাধিকারগুলো কি হবে? কারণ 15 বছর বাদে একটা নতুন সরকার আসতে চলেছে, মানুষের আশা প্রত্যাশা অনেকটাই বেশি। তো এই যে জায়গায় পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে সেখান থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে, যেহেতু আপনি দীর্ঘদিন অধ্যাপনা বলুন, নিজের গবেষণা বলুন এবং একাডেমিক ওয়ার্ল্ডে ভীষণভাবে জড়িত, গবেষণার সঙ্গে জড়িত, আপনি একেবারে জানেন যে ঠিক কোন কোন জায়গায় আমাদের গ্যাপগুলো আছে যেগুলোকে মিট করতে হবে, ব্রিজ করতে হবে। আপনার অগ্রাধিকার কি হবে? সেটা বিধায়ক হিসেবেই হোক বা মন্ত্রী হিসেবেই হোক, বা দলীয় দল আপনাকে যে রোল দেবে সেই রোলেই হোক। আমি রাজ্যের জন্য যে সংকল্পপত্র আছে তা নিবিড়ভাবে পাঠ করেছি। আমার প্রচার সভাতে তাকে তুলে ধরেছি। পাশাপাশি খড়দহ বিধানসভা ক্ষেত্রের জন্য আমরা কি করতে পারি তারও একটা স্থানীয় সংকল্পপত্র রচনা করেছি। তার কারণ খর্দার আমি ভূমিপুত্র, খর্দায় আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানকার আমি ভোটারও। তো ফলে রহরা খর্দার বা খর্দা বিধানসভা ক্ষেত্রের যে মানে অসুবিধেগুলো আমি জানি, এই সমস্যাগুলো জানি। এর এর আগে প্রায় 5 দশক ধরে প্রথমে বামেরা, তারপরে তৃণমূল কংগ্রেস এখানে সেই অসুবিধাগুলো সমস্যার সমাধান তারা করেননি। তার কারণ আমার মনে হয়েছে যারাই মন্ত্রী ছিলেন তারা কেউই ভূমিপুত্র ছিলেন না, সবাই ছিলেন বহিরাগত। ফলে খর্দার দুঃখ বেদনা তাদেরকে স্পর্শ করেনি। আর মন্ত্রী হয়ে প্রদীপের তলাটাকেই অন্ধকার রেখেছেন। খর্দা যে তিমিরে পড়েছিল সে তিমিরেই পড়ে আছে, উন্নয়ন বিশেষ কিছু হয়নি। তো আমরা বিজেপি সরকার এলে আমরা সার্বিকভাবে বলেছি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক উন্নয়ন, নাগরিক পরিষেবা ইত্যাদি বিষয়ে আমরা কাজ করব। খর্দার ক্ষেত্রেও আমরা দেখেছি যে সমস্যা বিস্তর, যেমন স্টেশন রোড, এটি সংকীর্ণ রাস্তা, অপরিসর রাস্তা, এটি অফিস টাইমে খুব যানজট হয়। এই সময় অ্যাম্বুলেন্সে কোনো রুগী থাকলে বহু সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই যন্ত্রণা থেকে বিগত 5 দশক ধরে রেহাই পায়নি। খর্দায় ক্রমে জনসংখ্যা বেড়েছে, কিন্তু এই রাস্তা সেই একই আছে। এখানে কিভাবে ওরাল পোল তৈরি করে বিটি রোড থেকে রহরা বাজার পর্যন্ত নিয়ে যাওয়া যায় বা যতদূর নিয়ে যাওয়া সম্ভব হয়, এই বিষয়টা আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছি, প্রথমেই রেখেছি। এবং স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে, স্থানীয় ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে, এমনকি সর্বদলীয় বৈঠক ডেকে এই সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। এটা একটা প্রায়োরিটি। এছাড়া আরো নতুন রাস্তার কথা আমরা ভেবেছি, যেমন
খড়দার গঙ্গার ঘাট থেকে একটা খাল আছে, সেই খালটা খড়দার মধ্যে দিয়ে রহড়ার মধ্যে দিয়ে গিয়ে গ্রামীণ খড়দায় চলে গেছে। এই খালটা সংস্কার করা দরকার। এখানে জল যন্ত্রণা বর্ষাতে খুব তাড়াতাড়ি জল জমে যায়, মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। এটা যেরকম সমস্যার সমাধান করতে হবে খাল সংস্কার, তার পাশাপাশি জমি অধিগ্রহণ হবে না, এর উপরই একখানা রাস্তা তৈরি হতে পারে, সড়ক তৈরি হতে পারে। পরে প্রয়োজন হলে এই রাস্তার সঙ্গে আমরা গঙ্গা পেরিয়ে ওপারেও পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর ভাবে যদি আমরা ভাবতে পারি, আমরা মানে সেদিকেও যেতে পারি। তো তৃতীয় আরেকটি রাস্তার কথা ভেবেছি, সেটা হচ্ছে বিটি রোডের টাটা গেট থেকে শুরু করে একটি নতুন রাস্তা, যেটা রেল লাইন পেরিয়ে ধাপার মাঠ পেরিয়ে চৌধুরী মোড় পর্যন্ত, খড়দার চৌধুরী মোড় পর্যন্ত যাবে। এই তিনটে রাস্তা যদি হয়, খড়দার চেহারাই বদলে যাবে। খড়দা অনেক মন্দির রয়েছে, পাশাপাশি পানিহাটিতেও মন্দির রয়েছে, যে মন্দিরময় যে যুগ্ম শহর খড়দা এবং পানিহাটি, যেটা শ্রী চৈতন্য শ্রীধন্য শ্রী রামকৃষ্ণদেব পানিহাটিতে এসছেন। তো এই মন্দিরগুলোকে সংযোগ করে একটা রামকৃষ্ণ মিশনেরই ছাত্র, সেটা হ্যাঁ রহরা রামকৃষ্ণ মিশনের আমি ছাত্র, মানে কি আবাসিক আশ্রমিক। আমার ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে আমি অনাথ ছাত্র হিসাবে এখানে প্রতিপালিত হয়েছি রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে। ফলে এই যে অনেক মন্দির রয়েছে, দেবালয় রয়েছে, এদেরকে সংযুক্ত করে টেম্পল ট্যুরিজম, মন্দির কেন্দ্রিক পর্যটন করে তোলা যায় কিনা, আমরা সেটা গুরুত্ব দিয়ে ভাববো, সেটা করে দেখাবো। এতে বহু মানুষের কর্মসংস্থান হবে, বহু টোটো অটো দোকান পাট হবে। তো এছাড়া ওয়াটার মেট্রো, খড়দার যে ঘাট আছে এবং ব্যারাকপুর থেকে শুরু করে ঘাটগুলোকে টাচ করে দক্ষিণেশ্বর পর্যন্ত, এমনকি হাওড়া স্টেশন পর্যন্ত বড় বড় ভেসেল যেতে পারে কিনা, নিরাপদ এবং আরামদায়ক জার্নি হবে। তো অনেকে বয়স্ক মানুষ দূরপাল্লার জন্য যে হাওড়া স্টেশনে যায়, বাসে করে গুতুগুতি করে যেতে হয়, ট্রেনে করে যেতে হয়, তো সেই জায়গা তারা আনন্দের সঙ্গে ফুরফুরে গঙ্গার হাওয়া খেতে খেতে তারা যাবে। তো এটাও ভেবেছি। এছাড়া তো মেট্রো রেল তো ব্যারাকপুর পর্যন্ত হবেই। এছাড়া স্বাস্থ্য পরিষেবার জন্য খড়দার জন্য ভেবেছি যে বলরাম হাসপাতাল, যেটা এখন রেফার হাসপাতাল হিসাবে পরিচিত, রুগীকে নিয়ে গেলে তার ট্রিটমেন্ট বিশেষ হয় না, সুযোগও নেই, রেফার করে কলকাতার বড় হাসপাতালে পাঠানো হয়। তো আমরা বিজেপি সরকার এলে এটাকে এ ক্যাটেগরি একটি হাসপাতাল তৈরি করে বিভিন্ন চিকিৎসার সুযোগ এখানে, তার কারণ খড়দাবাসী যেন একদম আপগ্রেড করে। শুধু তাই না, এখানে যদি আমরা ব্লাড ব্যাংক এখানে স্থাপন করতে পারি, রক্তের চাহিদা আছে, ছুটি ছুটি করতে হয় স্থানীয় মানুষ, খড়দার, টিটাগড়, পানিহাটি, এখানকার ব্যারাকপুর, এখানকার মানুষেরা এখান থেকে রক্তের যোগানটা চিকিৎসার জন্য সেটা পাবে। এরকম বহু পরিকল্পনা আছে, মানে 14টা পয়েন্ট, প্রত্যেকটার সাব পয়েন্ট আরো আছে। আপনি যেহেতু মানে একেবারে খড়দার ভূমিপুত্র এবং একেবারে ইঞ্চি ইঞ্চি চেনেন, খড়দার একটা অগ্রাধিকার আছে আপনার বিধায়ক হিসেবে, কিন্তু এইবারে সামগ্রিকভাবে যে একটা পরিবর্তনের প্রতি মানুষের ঝোঁক, তার একটা কারণ লোকে পশ্চিমবঙ্গের একটা সামগ্রিক এবং সার্বিক উন্নয়ন দেখতে চাইছেন। সেই উন্নয়নটার জন্যে ধরুন আপনার যে ফিল্ডটা ছিল পড়াশোনার গবেষণার, এই এগ্রিকালচার, এইটাও একসময় পশ্চিমবঙ্গের খুব একটা শক্তপোক্ত জায়গা ছিল আর কি। তো এই এগ্রিকালচার বা কৃষি নির্ভর কিছু করে আমরা পশ্চিমবঙ্গকে উন্নয়নমুখী করে তুলতে গেলে কি কি করার দরকার বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে, যদি রাজ্যের দিক থেকে ভাবি, জৈব কৃষি, মানে আমার তো স্বপ্ন কবে পূরণ করব আমি, মানে সেটা ভাবি সবসময়, এই ধ্যানই আমার থাকে যে অর্গানিক কাল্টিভেশন হচ্ছে, এরকম একটা স্টেট তৈরি করতে হবে পশ্চিমবঙ্গকে। জৈব সারের ব্যবহার এখানে, এবং প্রত্যেকটা কৃষি ক্ষেত্রে, মানে প্রত্যেকটা কৃষি পরিবার যদি যার প্রায় 1 হেক্টরের মতো জমি আছে বা তার থেকে কম জমি আছে, তারা মানে গো ভিত্তিক কৃষিকাজ তারা করবে। গোমূত্রের ব্যবহার হবে। আমরা দেখছি যে দুটো যদি গরু থাকে, একজোড়া যদি বা বলদ থাকে, তাহলে তার গোমূত্র দিয়ে প্রায় 1 হেক্টর জমি চাষ করা যেতে পারে, আর অন্য সারের প্রয়োজনই হয়। তো জৈব চাষ করে যেমন পরিবেশ বান্ধব হতে পারে জৈব চাষটা, তার পাশাপাশি উৎপাদন এবং উৎকর্ষতা, কৃষি পণ্যের উৎকর্ষতা বাড়বে।
এই যে রাসায়নিক সারের জন্য যে ভর্তুকি আছে সেটা কমবে, কৃষিতে মানে কৃষি বিষ তার ব্যবহার কমবে, এটা একটা বড় স্বপ্ন। ক্ষুদ্র মাঝারি কৃষকদের উন্নয়ন করতেই হবে, তাদের আয় বাড়াতে হবে নানানভাবে, সেই নিয়ে ভাবনা চিন্তা করেই রেখেছি। এছাড়া যদি বলেন খড়দার জন্য কি ভেবেছি, খড়দার জন্য যেটা ভেবেছি, এখানে যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেখানে কৃষিভিত্তিক শিল্প, প্রসেসিং ইন্ডাস্ট্রি হতে পারে। তার কারণ এই খড়দার গ্রামীণ এলাকায় খুব ভালো মানের আম চাষ হয়, সবজি চাষ হয়, তো এগুলো অর্গানিক কাল্টিভেশন হবে এবং তাকে প্রসেসিং করা হবে। এছাড়া আবার এটাও স্বপ্ন আমি আমার এই সংকল্প পত্রের মধ্যে বলেছি, সেটি হচ্ছে একটা পশু হাসপাতাল, প্রাণী হাসপাতাল যদি তৈরি হয়, যেখানে গরু এবং অন্যান্য প্রাণীদের চিকিৎসা হবে, যেটা ভীষণ একটা দরকার আমার বলে মনে হয়েছে। এছাড়া তো আমি প্রত্যেকটা বাড়ি নান্দনিক করে তোলা, মানে ফুল লতা পাতা সবজি এমনকি ছাদ বাগান, সেগুলোর কথাও বলবো। আগামী দিনে আমি এটাও চাইবো যে নতুন যে আবাসনগুলো হবে সেখানে যেন অন্তত 20% জায়গাতে অবশ্যই গাছ লাগানোর যদি বন্দোবস্ত না নিয়ে, প্ল্যান্টেশন সবুজ না করে কোনো পারমিশন পাবে না, এটাও আমার দীর্ঘদিন ধরে আমার লেখালেখিতে বলে আসছি। এখন সরকারি গিয়ে কিভাবে এগুলো বাস্তবায়ন করা দরকার, সবুজ সংরক্ষণ করা যেতে পারে, তো এইগুলো নিয়ে ভাবতে হবে। একটা মানে বিশাল বিপুল ব্যাপার, শুধু তো কৃষি নয়, কৃষি, প্রাণী পালন, মৎস্য চাষ। তো তৃণমূল কংগ্রেস তো অপপ্রচার করে বিজেপি সম্পর্কে, বিজেপি সরকার এলে মাছ ভাত খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে, মাছ চাষ বন্ধ হয়ে যাবে, বাজে কথা, মিথ্যা অপপ্রচার করেছে। আমি তো নির্বাচনী প্রচারে বিভিন্ন মাছের বাজারে গিয়ে বলেছি যে মাছে ভাতে বাঙালি এটাই থাকবে, এবং বিজেপির রাজ্যের সংকল্পপত্রে মৎস্য চাষীদের উন্নয়নের কথা সেখানে আছে। যদি কোনো সরকার যদি মানে মাছের ব্যবহার বন্ধ করে দেয়, তারা কি তাদের সংকল্পপত্রে এটা বলবে? তো ফলে এই যে আপনার স্বপ্নের, হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে বিজেপি সম্পর্কে যে মিথ্যা মানে অপপ্রচার হয়েছে, মানুষ বিশ্বাস করেনি, আমরাও মানে সতর্ক ছিলাম, আমরা মানুষের কাছে গিয়েছি, বলেছি, মানুষ বিশ্বাস করেছেন, মানুষ এই অপশাসনের হাত থেকে রেহাই চেয়েছেন, এই কাটমানির হাত থেকে রেহাই চেয়েছেন, বাহুবলী কোন একটা সরকার হতে পারে না তার থেকে রেহাই চেয়েছেন। এই মুক্তি মানুষ, জনতা জনার্দন নিজেরাই করেছেন, আমাদেরকে ভোট দিয়েছেন। পাশাপাশি বিজেপির সুশাসনের চেহারা সারা ভারতবর্ষে এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও তারা দেখেছে। এই সুশাসন, এই বিকশিত রাজ্য, যেটাকে আমরা বলছি সোনার বাংলা হবে, বিকশিত বাংলা হবে, সেইটা করে আমরা দেখাবো। আমাদের আগামী দিনে আমাদের ছুটি নেই, আমরা খুব তাড়াতাড়ি সরকার গঠন করবার পরে মানুষের জন্য কাজ করব। এই 5 দশকের বেশি সময় ধরে যে রাজ্যটা ক্রমাগত পিছিয়ে গিয়েছে, আমরা চাই মহাভারতীয় স্রোতের সঙ্গে এই বঙ্গ স্রোতকে মিলিয়ে দিতে। একমুখী উন্নয়ন হবে, ডাবল ইঞ্জিন সরকার হয়েই তা সম্ভব হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গকে চেনা যাবে না। একদিন যে পশ্চিমবঙ্গ এগিয়ে গিয়েছিল, আবারও সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনন্য স্থান হবে। এই যে আপনার সরকার তা করে দেখাবে। স্বপ্নের যে প্রকল্পগুলো বলে, এই যে আমি যদি জৈব কৃষির দিকটাই দেখি, এর সঙ্গে কোনোভাবে আধুনিক প্রযুক্তিকেও মিশিয়ে মেলবন্ধন করে এটাকে হবে। যেমন ধরুন সেগুলো আছে, যেমন ধরুন বিজেপির একটা নির্বাচনী সংকল্প, সেটা হচ্ছে 1.25 কোটি লাখপতি দিদি তৈরি করা, নির্মাণ করা। লাখপতি দিদি কি, তারা বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক যে কলা কৌশলগুলো তারা তাতে প্রশিক্ষিত হয়ে, তারা যন্ত্রপাতি তাদেরকে দেওয়া হবে, তারা তাকে কাজে লাগিয়ে প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করবে। যেমন ধরুন কোনো দিদি মানে মাতৃশক্তি মহিলারা, তাদেরকে যদি ড্রোন প্রযুক্তি সেটা যদি শিখিয়ে পড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা ড্রোনের সাহায্যে কৃষি জমিতে বোটানিক্যাল পেস্টিসাইডস, মানে নিরাপদ কীটনাশক, সেটা যদি তারা স্প্রে করতে পারে নিখুঁত ভাবে, তো এটাও একখানা প্রযুক্তির অঙ্ক। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এরকম, অর্থাৎ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে যা যা করা সম্ভব, অথচ পরিবেশ বান্ধব,
এই সবগুলোকেই আমরা বিবেচনার মধ্যে রাখছি। আর শুধু এই কটা উদাহরণ দিয়েছি, উদাহরণের সংখ্যা অনেক বেশি। তো আমরা বিস্তারিত আলোচনা করছি। যদি বিজেপির রাজ্যস্তরীয় সংকল্পপত্রের নিবিড় তন্নিষ্ঠ পাঠ কেউ করে এবং খর্দার জন্য যা আমরা উল্লেখ করেছি, মানুষের সঙ্গে কথা বলে অনেক মানুষের সমস্যা, সব সমস্যার কথা এখানে মানে অল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু ওটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি, লিফলেট আকারে পৌঁছে দিয়েছি। যদি এগুলো তন্নিষ্ঠভাবে পাঠ করি তাহলে দেখব যে খড়দহকে আধুনিক করবার জন্য, এগিয়ে যাওয়ার জন্য যত উপায় আছে, যত পথ আছে, সব রকম পথেই আমরা চেষ্টা করব। এবং আমরা খড়দা থেকে উৎকৃষ্ট পদ্মফুল জনতা জনার্দনের সহায়তায় পেয়েছি, এখানে তৈরি হয়েছে। এই ফুলটি, এই উৎকৃষ্ট পদ্মফুলটিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিচ্ছি। উনি আমাদেরকে দিশা দেখাবেন। উন্নত ভারত তো হয়েছে উন্নত বাংলা, সোনার বাংলা, তার সঙ্গে বিকশিত খড়দহ। খড়দহের বাহুবলীদের চমকানি ধমকানি ছিল, সেগুলো আগামী দিনে থাকবে না। মানে মানুষ শান্তিতে থাকতে চায়, খড়দার মানুষ বিশেষ করে, তারা সংস্কৃতি সম্পন্ন, প্রজ্ঞাবান। তো তাদের যেটা আশা ভরসা, খড়দহ মানে বরাবরই সাংস্কৃতিক জগতে এগিয়ে থাকবে, সারস্বত জগতে এগিয়ে থাকবে এবং এখানে সার্বিক বিকাশ হবে। সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য আমি বিধায়ক হিসাবে সর্বতোভাবে চেষ্টা করে যাব স্থানীয় মানুষকে সঙ্গে। অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ডক্টর চক্রবর্তী আপনাকে। আপনার স্বপ্নগুলো পূরণ হন, তাতে আখেরে এই স্বপ্ন পূরণ হলে রাজ্যটারই মানে অনেক লাভ হবে এবং রাজ্যটা নেক্সট লেভেলে পৌঁছতে পারবে, এই আশা করে আগামী দিনে আপনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করার একটা আশা রেখে আজকে শেষ করছি, কিন্তু এই আলোচনাটা আমাদের চলতেই থাকবে। অনেক 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 ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।